একটু চোখ বন্ধ করুন, একটু ভাবুন, আপনার জীবনে এমন একজন নারী কি আছেন যিনি সকালে সবার আগে ওঠেন, সারা দিন হাড় ভাঙা খাটুনি করেন, রাতে সবার শেষে ঘুমোতে যান, কিন্তু কখনো একটি বার বলেন না আমি ক্লান্ত? এমন একজন নারী কি আপনার পাশে আছেন যিনি আপনার প্রিয় খাবারটা ঠিক সময়ে রান্না করেন, আপনার জামা ইস্ত্রি করে রাখেন, আপনার অসুখে রাত জেগে পাশে বসে থাকেন, কিন্তু কখনো বলেন না আমিও একটু ভালোবাসা চাই? আছেন, তাই না? কিন্তু আপনি কি কখনো তার চোখের দিকে গভীরভাবে তাকিয়েছেন? তার হাসির পেছনে কি লুকিয়ে আছে সেটা কি কখনো খুঁজেছেন? তার আমি ঠিক আছি এই কথার পেছনে কতটা ঝড় চলছে সেটা কি কখনো অনুভব করেছেন? সম্ভবত করেননি, কারণ আমরা পুরুষেরা, সন্তানেরা, পরিবারের সদস্যেরা আমরা শব্দ শুনি, কথা শুনি, কিন্তু ইশারা পড়তে পারি না, নীরবতার ভাষা বুঝি না, চোখের জলের অর্থ ধরতে পারি না। আর তিনি ৩০ থেকে ৭০ বছর বয়সী সেই নারী, তিনি বলেন না, কখনো বলবেনও না, কারণ তাকে শেখানো হয়েছে চুপ থাকতে হয়, সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়, কাঁদতে হলেও বালিশে মুখ চেপে কাঁদতে হয়, কারণ তার কান্না কেউ দেখতে চায় না। কিন্তু তিনি ইশারা দেন, ২৩টি গোপন নীরব অদৃশ্য ইশারা। প্রতিটি ইশারায় একটি করে আর্তনাদ লুকানো থাকে, প্রতিটি ইশারায় একটি করে অব্যক্ত গল্প থাকে, প্রতিটি ইশারায় একটি করে ভাঙা হৃদয়ের শব্দ থাকে। এবং আজ আমি আপনাকে সেই ২৩টি ইশারা এক এক করে খুলে দেখাবো। প্রতিটি ইশারার পেছনে মনস্তত্ত্ব ব্যাখ্যা করব, প্রতিটি ইশারার গভীরতা আপনাকে অনুভব করাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ২৩ নম্বর ইশারাটি এতটাই শক্তিশালী, এতটাই হৃদয় বিদারক যে এটি জানার পরে আপনি আর কোনো দিন সেই নারীটির দিকে আগের মতো তাকাতে পারবেন না। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি মনস্তত্ত্ব, মানুষের আচরণ এবং সম্পর্কের গভীর সত্য জানতে ভালোবাসেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বটনে চাপ দিন, বেলটি টিপুন এবং সব বিজ্ঞপ্তি চালু করে দিন। এতে আমাদের নতুন ভিডিও প্রকাশিত হলেই আপনি সবার আগে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটু মনোযোগ দিন, কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত আপনার চোখ খুলে দেবে। ইশারা নম্বর ১। তিনি হঠাৎ করে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েন, যখন আসলে তিনি ভেতরের টুকরো টুকরো হয়ে যাচ্ছেন। প্রথম ইশারাটি দিয়েই শুরু করি, এবং এটি এমন একটি ইশারা যেটি আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো বুঝতে পারি না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন হঠাৎ করে অস্বাভাবিক রকম ব্যস্ত হয়ে পড়েছেন? সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ, রান্নাঘর, বাজারের তালিকা, ঘর মোছা, কাপড় ধোয়া, আলমারি গোছানো, থামছেন না একটুও। আপনি হয়তো ভাবছেন আজকে বোধহয় অনেক কাজ জমে গেছে, অথবা ভাবছেন উনি তো সবসময়ই কাজ করেন, এতে আবার নতুন কি? কিন্তু একটু গভীরে তাকান, একটু মনোযোগ দিন। তিনি কি সত্যিই কাজ করছেন, নাকি কাজের আড়ালে পালাচ্ছেন? নিজের চিন্তা থেকে পালাচ্ছেন, নিজের কষ্ট থেকে পালাচ্ছেন, নিজের সেই শূন্যতা থেকে পালাচ্ছেন যেটা তিনি কাউকে দেখাতে চান না? মনোবিজ্ঞানে এটিকে বলা হয় অ্যাভয়েডেন্ট কোপিং। এটি মানুষের এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে একজন মানুষ তার কষ্ট, দুঃখ বা মানসিক যন্ত্রণার সম্মুখীন না হয়ে নিজেকে অন্য কোনো কাজে ডুবিয়ে রাখেন। কারণ কাজের মধ্যে থাকলে ভাবতে হয় না, কাজের মধ্যে থাকলে সেই যন্ত্রণাটা একটু ভোঁতা হয়ে যায়, কাজের মধ্যে থাকলে সেই একাকিত্বটা এতটা কামড়ায় না। কিন্তু জানেন, এই কৌশলটি সাময়িক। যখন রাতে সব কাজ শেষ হয়ে যায়, যখন সংসার ঘুমিয়ে পড়ে, যখন চারপাশ নিঃশব্দ, তখন সেই কষ্টটা ফিরে আসে, আরও জোরে ফিরে আসে, আরও গভীরে আঘাত করে। একটি গবেষণায় দেখা গেছে ৩৫ থেকে ৬৫ বছর বয়সী নারীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভোগেন, তাদের ৬৮% এই অতিরিক্ত ব্যস্ততাকেই নিজেদের মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তারা ভাবেন যতক্ষণ কাজ করছি ততক্ষণ ভালো আছি, কিন্তু আসলে তারা ভালো নেই, তারা শুধু ভালো থাকার অভিনয় করছেন কাজের মুখোশের আড়ালে। তাই পরের বার যখন আপনি দেখবেন আপনার পরিবারের সেই নারীটি হঠাৎ করে অস্বাভাবিক রকম কাজ করছেন, তখন একটু থামুন, তার কাছে যান, আস্তে করে বলুন, একটু বসো, একটু জিরিয়ে নাও, বাকিটা পরে হবে। এবং তারপর তার চোখের দিকে তাকান, দেখবেন হয়তো সেই চোখে একটু কৃতজ্ঞতা ফুটে উঠবে,
কারণ কেউ জীবনে প্রথমবারের মতো তাকে থামতে বলেছে। ইশারা নম্বর 2, তিনি আপনার ফেলে দেওয়া কথাগুলো কুড়িয়ে রাখেন নিজের বুকের ভেতরে। এই ইশারাটি এতটাই সূক্ষ্ম যে এটি চেনা প্রায় অসম্ভব, কিন্তু এটি ভালোবাসার সবচেয়ে গভীর এবং সবচেয়ে নিঃশব্দ প্রকাশ। ধরুন, আপনি একদিন হয়তো হালকা গলায় বলেছিলেন, আচ্ছা, ছোটবেলায় আমি যে চকলেট কেক খেতাম সেটার স্বাদটা আজকাল মনে পড়ে। আপনি বলেই ভুলে গেছেন, একেবারে ভুলে গেছেন। সেটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল না, শুধু একটু আনমনে বলা কথা। কিন্তু 2 সপ্তাহ পরে আপনার জন্মদিনে টেবিলে একটি চকলেট কেক তিনি নিজে বানিয়েছেন অথবা কারো কাছ থেকে জোগাড় করেছেন। কোনো ঘোষণা নেই, কোনো দেখো তোমার জন্য কি করলাম এমন কথা নেই, শুধু চুপচাপ রেখে দিয়েছেন। কেক কেটে সবাইকে দিচ্ছেন, হালকা একটু হাসি মুখে। অথবা আরেকটি উদাহরণ দিই, আপনি হয়তো একদিন বলেছিলেন, আজকাল গায়ে একটু ঠান্ডা লাগে রাতে। আপনি ভুলেই গেছেন, কিন্তু পরের সপ্তাহে দেখলেন আপনার বিছানায় একটি নতুন কম্বল। তিনি কিছু বলেননি, শুধু রেখে দিয়েছেন। এটা কি? এটা হলো ভালোবাসা, শব্দহীন ভালোবাসা। এমন ভালোবাসা যেটা কানে শোনা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। মনোবিজ্ঞানে ভালোবাসা প্রকাশের 5টি ভাষা আছে, যেগুলোকে বলা হয় লাভ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে একটি হলো সেবামূলক কাজ, অর্থাৎ কথায় নয় কাজে ভালোবাসা দেখানো। এবং আমাদের সমাজের অধিকাংশ নারী, বিশেষ করে 30 থেকে 70 বছর বয়সী নারীরা এই ভাষাতেই ভালোবাসেন। তারা আমি তোমাকে ভালোবাসি বলেন না, কিন্তু তাদের প্রতিটি কাজে, প্রতিটি যত্নে, প্রতিটি ছোট মনোযোগে সেই ভালোবাসাটা ঝরে পড়ে, নীরবে, অদৃশ্যভাবে। কিন্তু ট্র্যাজেডি হলো, আমরা এই ভালোবাসা দেখি না। আমরা শুধু সেই ভালোবাসাই চিনি যেটা জোরে জোরে বলা হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যেটা উপহারের বাক্সে মোড়ানো থাকে। কিন্তু যে ভালোবাসা রান্নার ধোঁয়ায় মিশে যায়, কম্বলের উষ্ণতায় ছড়িয়ে যায়, রাতের নীরবতায় হারিয়ে যায়, সেই ভালোবাসাটা আমাদের চোখে পড়ে না। আজ থেকে একটু খেয়াল করুন, আপনার ফেলে দেওয়া কোনো কথা কি তিনি কুড়িয়ে রেখেছেন? আপনার ভুলে যাওয়া কোনো ইচ্ছা কি তিনি পূরণ করেছেন? যদি হ্যাঁ, তাহলে বুঝবেন তিনি আপনাকে এমনভাবে ভালোবাসেন যেভাবে আপনি হয়তো কল্পনাও করতে পারেন না। ইশারা নম্বর 3, তিনি সবার শেষে নিজের জন্য খান, এবং সেটাও তৃপ্তির সাথে নয়। এই ইশারাটি আমাদের বাঙালি সংস্কৃতিতে এতটাই স্বাভাবিক যে আমরা এটাকে ইশারা বলেই মানতে চাই না। আমরা ভাবে এটা তো মায়েরা সবসময়ই করেন, এটা তো তাদের অভ্যেস। কিন্তু একটু ভাবুন তো, এটা কি সত্যিই অভ্যেস, নাকি এটা একটা বাধ্যবাধকতা যেটাকে আমরা ভালোবাসা বলে চালিয়ে দিই? একটু চিত্রটা কল্পনা করুন। দুপুরবেলা রান্নাঘরে ধোঁয়া উঠছে, তিনি ঘাম মুছতে মুছতে রান্না করছেন। 4টে পদ, 5টা পদ, সবার পছন্দ মতো। ছেলের জন্য মাছের ঝোল, কারণ ছেলে মাছ ভালোবাসে। মেয়ের জন্য ডিমের পোচ, কারণ মেয়ে এটা ছাড়া খায় না। স্বামীর জন্য মাংস, কারণ স্বামী মাংস না পেলে অসন্তুষ্ট হন। সবাই টেবিলে বসল, সবাই খেলো। কেউ বলল আজকে একটু নুন কম হয়েছে, কেউ বলল ভাতটা একটু বেশি সেদ্ধ, কেউ বলল মাছটা আরেকটু ভাজা হলে ভালো হতো। আর তিনি সবার প্লেট গোছালেন, পানি দিলেন, আরেকটু ভাত বেড়ে দিলেন। সবাই উঠে গেল। তারপর তিনি একা বসলেন, ঠান্ডা ভাত, যেটুকু অবশিষ্ট আছে সেটুকু, তরকারির তলানি, মাছের কাঁটাযুক্ত অংশ, মাংসের হাড়। এবং তিনি খেলেন, কোনো অভিযোগ ছাড়া, কোনো দীর্ঘশ্বাস ছাড়া, কারণ তিনি শিখেছেন নিজের জন্য সবচেয়ে ভালোটা চাওয়া স্বার্থপরতা, এবং একজন ভালো নারী কখনো স্বার্থপর হন না। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ক্রনিক সেলফ নেগলেক্ট। এটি এমন একটি আচরণ যেখানে একজন মানুষ ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে নিজের শারীরিক এবং মানসিক প্রয়োজনকে উপেক্ষা করে চলেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তিনি এটাকে আর অস্বাভাবিক মনে করেন না। তিনি ভাবেন এটাই তো স্বাভাবিক, এটাই তো আমার ভূমিকা। একটি গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী নারীদের মধ্যে প্রতি 10 জনের 7 জন নিয়মিত নিজের পুষ্টি, বিশ্রাম এবং স্বাস্থ্যসেবাকে অবহেলা করেন পরিবারের অন্যদের সেবা করতে গিয়ে। তাদের রক্তশূন্যতা হয়, ভিটামিনের ঘাটতি হয়, হাড় ক্ষয় হয়, কিন্তু কেউ জানে না, কারণ তারা বলেন না।
পরের বার যখন দুপুরে খেতে বসবেন একটু খেয়াল করুন, তিনি কি সবার পরে খাচ্ছেন? তিনি কি সবচেয়ে কম খাচ্ছেন? তিনি কি নিজের জন্য সবচেয়ে খারাপ অংশটুকু রাখছেন? যদি হ্যাঁ, তাহলে আজ থেকে একটি কাজ করুন, তাকে সবার আগে বসান, তার প্লেটে সবচেয়ে ভালো অংশটুকু দিন, তাকে বলুন তুমি আগে খাও, তোমার শরীরেও পুষ্টি দরকার। এই একটি কথায় তার চোখে যে ভেজা চিকচিক করবে সেটাই হবে তার সবচেয়ে বড় ধন্যবাদ। ইশারা নম্বর 4, তিনি হঠাৎ চুপ হয়ে যান এবং কিছু হয়নি বলে সব ঢেকে দেন। কিছু হয়নি। বাংলা ভাষায় এই দুটো শব্দের চেয়ে বড় মিথ্যা আর নেই, এবং এই দুটো শব্দের চেয়ে বেশি ব্যবহৃত কোনো মিথ্যাও নেই, বিশেষ করে 30 থেকে 70 বছর বয়সী নারীদের মুখে। দৃশ্যটা কল্পনা করুন, সন্ধ্যাবেলা, পরিবারের সবাই বসার ঘরে, হয়তো টেলিভিশন চলছে, হয়তো সবাই নিজের নিজের মোবাইলে ব্যস্ত, আর তিনি রান্নাঘরে একা দাঁড়িয়ে আছেন, জানালার বাইরে তাকিয়ে আছেন, চোখটা একটু লাল, ঠোঁট একটু কাঁপছে, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিলেন, মুখ ধুয়ে এলেন, চা বানিয়ে এনে সবাইকে দিলেন। কেউ একজন জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, মন খারাপ? তিনি হাসলেন, সেই পরিচিত অভ্যস্ত মহড়া দেওয়া হাসি, এবং বললেন, না কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছে, ব্যাস, কথা শেষ। কেউ আর জিজ্ঞেস করল না, কারণ কিছু হয়নি তো, তাহলে আর কি? কিন্তু আসলে সব কিছু হয়েছে। হয়তো সকালে কারো একটি কথায় তার বুকে ছুরি বসে গেছে, হয়তো স্বামী তাকে একটি কথা বলেছেন যেটা বাইরের মানুষের সামনে বললে অপমান হতো, কিন্তু ঘরে বলেছেন বলে কিছু হয়নি। হয়তো সন্তান একটু রূঢ় আচরণ করেছে, মা তুমি বুঝবে না বলে ঘরে চলে গেছে। অথবা হয়তো এমন কিছুই হয়নি, হয়তো বহু বছরের জমে থাকা কষ্ট আজ একটু বেশি ভারী লাগছে। হয়তো আজ সকাল থেকে একটা শূন্যতা তাকে তাড়া করছে, যেটার কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু অনুভূতিটা আছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ইমোশনাল সাপ্রেশন, দীর্ঘদিন ধরে আবেগ চেপে রাখা, এবং এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। গবেষকরা দেখিয়েছেন যে মানুষেরা দীর্ঘদিন ধরে তাদের আবেগ চেপে রাখেন, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি 47% বেশি, বিষণ্ণতার ঝুঁকি 60% বেশি, এবং সবচেয়ে ভয়ঙ্কর, তারা একটা সময় পরে আবেগ অনুভবই করতে পারেন না, তারা নাম হয়ে যান। ভেতরে ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যেটা কোনো কিছু দিয়ে পূরণ হয় না। তাই কিছু হয়নি শুনে আর থামবেন না, সেটা শুনে একটু কাছে বসুন, হাত ধরুন, চোখে চোখ রাখুন, বলুন আমি জানি কিছু একটা হয়েছে, তুমি না বললেও আমি বুঝতে পারছি, আমি শুনতে চাই, তুমি যখন বলতে চাইবে আমি আছি। এই কথাটুকু, শুধু এই কথাটুকু হয়তো বছরের পর বছরের জমে থাকা বাঁধ ভেঙে দেবে। হয়তো তিনি কাঁদবেন, অঝরে কাঁদবেন, কিন্তু সেই কান্না হবে মুক্তির কান্না, যেন বহুদিন পরে একটু নিঃশ্বাস নিলেন। ইশারা নম্বর 5, তিনি সবার জন্য সবকিছু করেন, কিন্তু নিজের জন্য কিছুই চান না। একটু ভাবুন তো, আপনার মা শেষ কবে নিজের জন্য একটা শাড়ি কিনেছেন? আপনার স্ত্রী শেষ কবে শুধু নিজের জন্য একটা দিন কাটিয়েছেন? আপনার বোন শেষ কবে বলেছেন আমার এটা দরকার, আমার জন্য এটা কিনে দাও? সম্ভবত মনে করতে পারছেন না, কারণ তারা চান না, চাওয়াটা ভুলে গেছেন। তাদের জীবনটা হয়ে গেছে এমন, সবার জন্মদিন মনে রাখেন, নিজেরটা ভুলে যান, সবার পছন্দের খাবার রান্না করেন, নিজের পছন্দের খাবার কি সেটা কেউ জানে না, সবার অসুখে রাত জাগেন, নিজের শরীরে ব্যথা হলে একটা প্যারাসিটামল খেয়ে চুপ করে থাকেন। মনোবিজ্ঞানে এটিকে বলে লার্নড সেলফলেসনেস, শেখানো নিঃস্বার্থতা। শিশুকাল থেকে তাদের শেখানো হয়েছে যে মেয়েরা অন্যের জন্য বাঁচে, মেয়েরা নিজের কথা ভাবে না, মেয়েরা ত্যাগ করে, এবং এই শিক্ষা যা এতটাই গভীরে বসে গেছে যে তারা আর চাইতেই পারেন না, চাওয়াটাকে অপরাধ মনে করেন, নিজের ইচ্ছাকে স্বার্থপরতা মনে করেন। কিন্তু জানেন, একজন মানুষ যখন চাওয়া বন্ধ করে দেন, তখন ভেতরে ভেতরে একটা ক্ষয় শুরু হয়, নিজেকে মূল্যহীন মনে হতে থাকে, আমার কোনো দরকার নেই এই ধারণা জেঁকে বসে, এবং এটা আসলে বিষণ্ণতার একটি প্রাথমিক লক্ষণ। তাই আজ থেকে একটু করে হলেও তাকে চাইতে শেখান, তাকে জিজ্ঞেস করুন তোমার কি ইচ্ছে, তুমি কি খেতে চাও, তোমার জন্য কি আনবো? হয়তো প্রথমে তিনি বলবেন কিছু লাগবে না, কিন্তু আপনি জোর করুন, একটু জোর করুন, কারণ তার চাওয়াটা বছরের পর বছর ধরে ঘুমিয়ে আছে, সেটাকে জাগাতে হবে। ইশারা নম্বর 6, তিনি একা একা পুরনো ছবি দেখেন, পুরনো চিঠি পড়েন, পুরনো গান শোনেন। এই ইশারাটি অত্যন্ত করুণ এবং অত্যন্ত সুন্দর একই সাথে। হয়তো কোনো বিকেলে দেখবেন তিনি আলমারি থেকে পুরনো একটি অ্যালবাম বের করেছেন, ধুলো ছেড়ে আলতো করে পাতা উল্টাচ্ছেন, প্রতিটি ছবিতে একটু থামছেন, কখনো একটু হাসছেন, কখনো ঠোঁট কামড়াচ্ছেন, চোখ কখনো একটু ভিজে যাচ্ছে, কিন্তু তিনি দ্রুত চোখ মুছে নিচ্ছেন। অথবা মোবাইলে পুরনো ছবি দেখছেন, অথবা রাতে গোপনে পুরনো একটি বাংলা গান শুনছেন, যেটা হয়তো তার তরুণ বয়সের গান।
আপনি জিজ্ঞেস করলেন, কি দেখছ? তিনি হেসে বললেন, এমনি পুরনো ছবি। কিন্তু এমনি বলে কেউ পুরনো ছবি দেখে না, এমনি বলে কেউ একটি 30 বছরের পুরনো গান শোনে না। মনোবিজ্ঞানে এটিকে বলে নস্টালজিক রিট্রিট, অতীতে পলায়ন। এটি ঘটে তখন যখন বর্তমান জীবন একজন মানুষকে পর্যাপ্ত আনন্দ, তৃপ্তি বা অর্থ দিতে পারে না। তখন মানুষ অতীতে ফিরে যায়, সেই সময়ে যখন জীবনে স্বপ্ন ছিল, যখন হৃদয়ে আশা ছিল, যখন কেউ তাকে ভালোবেসে একটা চিঠি লিখত, যখন জীবনটা এতটা ভারী ছিল না। একটি গবেষণায় দেখা গেছে ৪৫ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ৫৫% নিয়মিত অতীতের স্মৃতিতে আশ্রয় নেন যখন তারা একাকী বা বিষণ্ণ অনুভব করেন। কারণ অতীতের স্মৃতিগুলো তাদের একটু শান্তি দেয়, একটু উষ্ণতা দেয়, একটু অনুভূতি দেয় যে জীবনটা সবসময় এতটা শুষ্ক ছিল না। এটি একটি নীরব আর্তনাদ। এর মানে হলো তার বর্তমানে এমন কিছু নেই যা তাকে সত্যিকারের আনন্দ দেয়। তাই তিনি অতীতে ফিরে যান সেই আনন্দের একটু ছোঁয়া পেতে। আপনি যদি কখনো এটা দেখেন তাহলে তার পাশে বসুন, সেই ছবিগুলো একসাথে দেখুন, জিজ্ঞেস করুন, এই ছবিটায় তুমি কোথায় ছিলে, তখন কেমন ছিলে, কি করতে? দেখবেন তার চোখে আলো ফিরে আসবে, ঠোঁটে সত্যিকারের হাসি ফুটবে। কারণ কেউ জীবনে হয়তো প্রথমবার তার অতীতকে গুরুত্ব দিল, তার স্মৃতিকে সম্মান করল, তাকে একটু সময় দিল। প্লাস ইশারা নম্বর 7, তিনি মানুষের সামনে হাসেন কিন্তু একা হলেই চেহারা বদলে যায়। এই ইশারাটি আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে ভয়ঙ্কর মনে করি। মানুষের সামনে তিনি পুরোপুরি স্বাভাবিক, মেহমান এলে আনন্দে গদগদ হয়ে আপ্যায়ন করেন, আত্মীয়দের সাথে ফোনে হাসি খুশি কথা বলেন, প্রতিবেশীদের সামনে হাসেন যেন জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু যখন মেহমান চলে যায়, যখন ফোন রেখে দেন, যখন ঘরে একা হন, তখন দেখুন তার মুখ থেকে হাসি মুছে যায়, চোখ গম্ভীর হয়ে যায়, চেহারায় একটা ক্লান্তি নেমে আসে, যেন মুখোশ খুলে ফেললেন, যেন অভিনয় শেষ হলো। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় সোশ্যাল মাস্কিং বা ইমোশনাল মাস্কিং। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ সমাজের সামনে একটি মুখোশ পরেন, একটি আমি ঠিক আছি মুখোশ, একটি আমি সুখী মুখোশ। কারণ সমাজ তাকে শিখিয়েছে তোমার কষ্ট কেউ দেখতে চায় না, তুমি কাঁদলে মানুষ বিরক্ত হবে, তুমি দুর্বল দেখালে মানুষ তোমাকে ছোট করবে, তাই হাসো, সব সময় হাসো। এবং তিনি হাসেন, বছরের পর বছর হাসেন। কিন্তু সেই হাসির নিচে একটা সমুদ্র লুকানো আছে, কান্নার সমুদ্র, একাকিত্বের সমুদ্র, অপূর্ণতার সমুদ্র। একটি গবেষণায় দেখা গেছে যে নারীরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মাস্কিং করেন তাদের মধ্যে স্মাইলিং ডিপ্রেশন বা হাসতে থাকা বিষণ্ণতার ঝুঁকি অত্যন্ত বেশি। এটি সবচেয়ে বিপজ্জনক ধরনের বিষণ্ণতা, কারণ বাইরে থেকে কেউ বুঝতেই পারে না যে এই মানুষটি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। ইশারা নম্বর 8, তিনি ঘুমের সমস্যায় ভোগেন কিন্তু কাউকে জানান না। রাত গভীর হয়, সংসার ঘুমে পড়ে, কিন্তু তিনি জেগে আছেন, বিছানায় শুয়ে, ছাদের দিকে তাকিয়ে, চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসছে না। মাথায় হাজারটা চিন্তা, সন্তানের ভবিষ্যৎ, সংসারের খরচ, শরীরের অসুখ, সম্পর্কের দূরত্ব, না বলা কথাগুলো, না পাওয়া ভালোবাসাগুলো, একটার পর একটা চিন্তা, যেন একটা ট্রেন যেটা থামছে না। সকালে কেউ জিজ্ঞেস করলে বলেন, হ্যাঁ ঘুম হয়েছে, অথবা বলেন একটু দেরিতে ঘুম হয়েছে, কিন্তু আসলে হয়তো ঘুম হয়নি একটুও, হয়তো সারা রাত করে থেকেছেন চোখ বন্ধ করে। মনোবিজ্ঞান বলে দীর্ঘদিনের ঘুমহীনতা মানসিক চাপের সবচেয়ে গুরুতর লক্ষণগুলোর একটি। এটিকে বলে স্ট্রেস ইনডিউসড ইনসমনিয়া। যখন মস্তিষ্ক ক্রমাগত উদ্বেগ, চিন্তা এবং আবেগের বোঝা বহন করে তখন শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হতে পারে না, ফলে ঘুম আসে না, এবং ঘুম না হলে শরীর ও মন দুটোই ভেঙে পড়তে থাকে। গবেষণায় দেখা গেছে 40 থেকে 65 বছর বয়সী নারীদের মধ্যে ঘুমের সমস্যা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ, এবং এর প্রধান কারণ মানসিক চাপ, সেই চাপ যেটা তারা সারা দিন বহন করেন কিন্তু কাউকে বলেন না। তাই আপনার পরিবারের কোনো নারী যদি রাতে জেগে থাকেন, যদি ঘুমের ওষুধ খান, যদি সকালে ক্লান্ত দেখান, তাহলে সেটাকে এড়িয়ে যাবেন না। সেটা শুধু শারীরিক সমস্যা নয়, সেটা তার আত্মার কান্না। প্লাস ইশারা নম্বর 9,
তিনি হঠাৎ ধর্মের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েন। এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গভীর মনস্তাত্ত্বিক ইশারা। হঠাৎ লক্ষ্য করলেন তিনি আগের চেয়ে অনেক বেশি নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, দীর্ঘ সময় ধরে দোয়া করছেন, কোরআন পড়ছেন ঘণ্টার পর ঘণ্টা, ওয়াজ শুনছেন, তসবিহ জপছেন। এটা ভালো, ধর্মচর্চা সবসময় ভালো, কিন্তু মনোবিজ্ঞান যখন এটি বিশ্লেষণ করে তখন একটি গভীর সত্য বেরিয়ে আসে। মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ পৃথিবীতে কোনো আশ্রয় খুঁজে পান না, যখন কেউ তার কথা শোনে না, যখন কেউ তার কষ্ট বোঝে না, যখন তিনি অনুভব করেন যে তিনি একেবারে একা, তখন তিনি একটি চূড়ান্ত আশ্রয় খোঁজেন, এবং সেই আশ্রয় হল স্রষ্টা। কারণ তিনি বিশ্বাস করেন মানুষ না শুনলেও আল্লাহ শোনেন, মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন, মানুষ ছেড়ে গেলেও আল্লাহ ছাড়েন না। এবং এটি সত্যিই সুন্দর। ধর্ম তাকে শক্তি দেয়, প্রার্থনা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু এর পেছনের ইশারাটি বুঝুন। ইশারাটি হল তার জীবনে এমন কোনো মানুষ নেই যার কাছে তিনি মন খুলতে পারেন, তার জীবনে এমন কোনো কান নেই যেটা শুধু তার জন্য, তার জীবনে এমন কোনো বুক নেই যেখানে তিনি মাথা রেখে কাঁদতে পারেন। তাই তিনি জায়নামাজে বসেন, সেজদায় যান, এবং সেখানে যা কোনো মানুষকে বলতে পারেন না সেটা আল্লাহকে বলেন, চোখের পানি ফেলেন, নীরবে, একেবারে নীরবে। আপনি যদি দেখেন আপনার মা হঠাৎ অনেক বেশি ধর্মচর্চা করছেন, তাহলে শুধু ধর্মচর্চা দেখে খুশি হবেন না, একটু গভীরে দেখুন। হয়তো তিনি ডুবছেন, হয়তো তিনি শেষ আশ্রয় খুঁজছেন, হয়তো তার সবচেয়ে বেশি দরকার আপনার একটু সময়। ইশারা নম্বর 10। তিনি শরীরে ব্যথার কথা বলেন, কিন্তু আসলে ব্যথা তার মনে। আজ মাথাটা খুব ধরেছে, পিঠের এই জায়গাটায় অনেক ব্যথা, বুকটা চেপে ধরেছে, হাত পা ছিনছিন করছে। এই কথাগুলো যখন তিনি বলেন, আমরা ভাবি শারীরিক সমস্যা, ওষুধ দরকার, ডাক্তার দেখাতে হবে। কিন্তু সবসময় কি তাই? মনোবিজ্ঞানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আছে, সোমাটাইজেশন। এর অর্থ হল মানসিক কষ্ট যখন এত তীব্র হয় যে মন আর ধারণ করতে পারে না, তখন সেই কষ্ট শরীরে প্রকাশ পায়। মাথা ব্যথা, বুকে চাপ, পিঠে ব্যথা, হাত পা ঝিনঝিন, এগুলো তখন শুধু শারীরিক উপসর্গ থাকে না, এগুলো হয়ে যায় মনের কষ্টের শারীরিক ভাষা। এবং গবেষণা বলছে 30 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে সোমাটাইজেশনের হার পুরুষদের তুলনায় 3 গুণ বেশি। কারণ সমাজ তাদের মানসিক কষ্ট প্রকাশ করতে দেয় না। মেয়ে মানুষ সবসময় নিজের কষ্ট নিয়ে বাড়াবাড়ি করে, এই ধারণা এতটাই প্রচলিত যে তারা আর বলতেই চান না। তাই মন তাদের কষ্টকে শরীরে পাঠিয়ে দেয়, কারণ শারীরিক ব্যথার কথা বললে মানুষ শোনে, কিন্তু মানসিক কষ্টের কথা বললে, এসব কিসের কষ্ট? খাচ্ছ, পড়ছ, থাকছ, আর কি চাও? পরের বার যখন তিনি বলবেন মাথা ব্যথা করছে, তখন শুধু ওষুধ দেবেন না, তার পাশে বসুন, মাথায় হাত রাখুন, জিজ্ঞেস করুন মাথায় ব্যথা নাকি মনে। হয়তো তিনি প্রথমে অবাক হবেন, হয়তো বলবেন না না মাথায় ব্যথা, মনে কিসের ব্যথা। কিন্তু যদি আপনি সত্যিকারের ভালোবাসার সাথে জিজ্ঞেস করেন, যদি তিনি অনুভব করেন যে আপনি সত্যিই বুঝতে চাইছেন, তাহলে হয়তো একদিন তিনি বলবেন, সেই কথাগুলো বলবেন যেগুলো বছরের পর বছর ধরে বুকে চেপে রেখেছিলেন। ইশারা নম্বর 11। তিনি সন্তানের প্রতি অসহনীয় রকম আঁকড়ে ধরেন। হঠাৎ করে তিনি সন্তানের প্রতি অতিরিক্ত প্রোটেক্টিভ হয়ে গেছেন। সন্তান একটু দেরি করলে ফোনের পর ফোন, সন্তান বাইরে গেলে অস্থির, সন্তানের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ। সন্তান হয়তো বিরক্ত হয়ে বলে, আম্মু তুমি অতিরিক্ত করছো, আমি বড় হয়ে গেছি। কিন্তু একটু থামুন, এটাকে শুধু অতিরিক্ত বলে উড়িয়ে দেবেন না, এটার পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মনোবিজ্ঞান বলে, যখন একজন নারী নিজের জীবনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যখন তার নিজের জীবন তার হাতে থাকে না, তখন তিনি সন্তানের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান। কারণ সন্তান তার একমাত্র অবলম্বন, সন্তানকে কেন্দ্র করেই তার বেঁচে থাকা। সন্তান যদি দূরে চলে যায়, তাহলে তার আর কিছুই থাকে না। আরেকটি কারণ আছে, ভয়, গভীর অস্তিত্বগত ভয়। জীবনে তিনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, সম্পর্ক হারিয়েছেন, স্বপ্ন হারিয়েছেন, নিজেকে হারিয়েছেন। তাই সন্তানকে হারানোর ভয় তাকে তাড়া করে, সব সময়, প্রতিটি মুহূর্তে। তাই তিনি আঁকড়ে ধরেন, জোরে ধরেন, কারণ তিনি ভাবেন একটু ঢিল দিলেই হারিয়ে যাবে, যেমন সব কিছু হারিয়ে গেছে। আপনি যদি সন্তান হন, আপনার মায়ের উপর বিরক্ত হবেন না, তাকে বুঝুন, তাকে আশ্বস্ত করুন, মা আমি কোথাও যাচ্ছি না,
আমি তোমার পাশেই আছি, তুমি চিন্তা করো না। এই একটি বাক্য তার বুকের ভেতরের ঝড়কে একটু থামিয়ে দেবে। ইশারা নম্বর 12। তিনি নিজের চেহারা, শরীর বা বয়স নিয়ে নেতিবাচক কথা বলেন। আমি তো এখন আর সেই আগের মতো নেই। আমার চুল সব সাদা হয়ে গেছে, শরীরটা একদম ভেঙে গেছে, আমাকে এখন আর দেখতে ভালো লাগে না, আমি এখন তো বুড়ি হয়ে গেছি। এই কথাগুলো যখন তিনি বলেন, আমরা হয়তো হালকা করে বলি, আরে না, তুমি এখনো সুন্দর, অথবা রসিকতা করি, অথবা কিছুই বলি না। কিন্তু এই কথাগুলো শুধু কথা নয়, এগুলো হলো তার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসের আর্তনাদ। মনোবিজ্ঞানে এটিকে বলে এজ রিলেটেড সেলফ এস্টিম ডিক্লাইন। বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আত্মমূল্যায়ন কমতে থাকে, কারণ আমাদের সমাজ নারীর মূল্যায়ন করে চেহারা দিয়ে, যৌবন দিয়ে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে। একটি মেয়ে যখন তরুণী তখন সবাই তার দিকে তাকায়, কিন্তু যখন বয়স বাড়ে, চুল পাকে, ত্বকে ভাঁজ পড়ে, তখন সেই তাকানো কমে যায়, সেই গুরুত্ব কমে যায়। এবং এটি একজন নারীর মনে গভীর ক্ষত তৈরি করে। তিনি অনুভব করেন তার মূল্য শেষ হয়ে যাচ্ছে, তিনি আর কারো কাছে আকর্ষণীয় নন, তিনি আর কারো দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নন। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হল তিনি এই কথা সরাসরি বলতে পারেন না, তাই হালকা করে বলেন, রসিকতার ছলে বলেন, কিন্তু প্রতিটি কথায় একটু করে আত্মবিশ্বাস ভেঙে পড়ে। পরের বার শুধু তুমি সুন্দর বলে শেষ করবেন না, তাকে সত্যিকারের সম্মান দিন। বলুন, তোমার সৌন্দর্য তোমার চেহারায় নয়, তোমার হৃদয়ে, তোমার ত্যাগে, তোমার মমতায়। তুমি যত বছর বাঁচবে তত বেশি সুন্দর হবে, কারণ সময়ের সাথে চেহারা বদলায়, কিন্তু হৃদয়ের সৌন্দর্য সেটা বাড়ে। ইশারা নম্বর 13। তিনি টেলিভিশনে বা মোবাইলে আবেগী কন্টেন্ট দেখে কাঁদেন। টেলিভিশনে একটি নাটক চলছে, সেখানে একটি মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে, অথবা একটি মা তার সন্তানকে হারাচ্ছেন, অথবা একটি বৃদ্ধা একা একা বৃদ্ধাশ্রমে বসে আছেন। আর তিনি কাঁদছেন, চোখ মুছছেন আঁচল দিয়ে, নাক টানছেন। আপনি হয়তো বলেন, আরে এটা তো নাটক, এত কান্নাকাটি করছো কেন? কিন্তু তিনি কি সত্যিই নাটকের জন্য কাঁদছেন, নাকি নিজের জন্য? মনোবিজ্ঞানে এটিকে বলে প্রজেক্টিভ আইডেন্টিফিকেশন। মানুষ যখন নিজের আবেগ সরাসরি প্রকাশ করতে পারে না, তখন অন্য কারোর গল্পের মধ্য দিয়ে সেই আবেগ প্রকাশ করে। নাটকের সেই চরিত্রটির কষ্ট আসলে তার নিজের কষ্টের প্রতিফলন, সেই চরিত্রটির অসহায়তা আসলে তার নিজের অসহায়তার আয়না। তিনি নাটকের জন্য কাঁদেন না, তিনি কাঁদেন নিজের সেই জীবনের জন্য যেটা তিনি চেয়েছিলেন কিন্তু পাননি, সেই ভালোবাসার জন্য যেটা তিনি আশা করেছিলেন কিন্তু কেউ দেয়নি, সেই স্বাধীনতার জন্য যেটা তিনি স্বপ্ন দেখেছিলেন কিন্তু কখনো পাননি। পরের বার যখন দেখবেন তিনি নাটক দেখে কাঁদছেন, তাকে হাসবেন না, বিরক্ত হবেন না, তার পাশে বসুন, নীরবে তার কাঁধে হাত রাখুন, তাকে কাঁদতে দিন, কারণ এই কান্নাটা হয়তো বহুদিন ধরে জমেছিল। ইশারা নম্বর 14। তিনি ফোনে কথা বলতে বলতে হঠাৎ নীরব হয়ে যান। ফোনে কথা বলছেন, হয়তো কোনো পুরনো বান্ধবীর সাথে, হয়তো কোনো আত্মীয়ের সাথে, কথা চলছে স্বাভাবিকভাবে, হাসি গল্প। হঠাৎ একটু থামলেন, কণ্ঠস্বর একটু ভারী হলো, একটু চুপ করে গেলেন। অন্য দিক থেকে জিজ্ঞেস করল, হ্যালো, শুনতে পাচ্ছ? তিনি দ্রুত সামলে নিলেন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কিছু না, একটু গলা ধরে গেছে। কিন্তু গলা ধরেনি, আসলে তিনি প্রায় কেঁদে ফেলতে যাচ্ছিলেন, প্রায় তার মনের কথা বলে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে দিলেন। মনোবিজ্ঞানে এটিকে বলে সেলফ সেন্সরশিপ, নিজের আবেগকে নিজেই সেন্সর করা, নিজের কথাকে নিজেই আটকে দেওয়া। এটি ঘটে তখন যখন মানুষ শিখে যায় যে তার কথা কেউ শুনবে না বা তার আবেগকে কেউ গুরুত্ব দেবে না, তাই তিনি বলার আগেই থেমে যান। এই ইশারাটি ধরা খুবই কঠিন, কারণ এটি ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু যদি আপনি মনোযোগী হন, যদি আপনি সত্যিই তাকে বুঝতে চান, তাহলে এই কয়েক সেকেন্ডের নীরবতাটুকু ধরতে পারবেন। প্লাস ইশারা নম্বর 15। তিনি সবাইকে পরামর্শ দেন, কিন্তু নিজে কারো পরামর্শ চান না। ভালো করে খাবে, কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমাবে, এত টেনশন নিও না, নিজের শরীরের দিকে খেয়াল রেখো,
তিনি সবাইকে এই কথাগুলো বলেন, প্রতিদিন বলেন, কিন্তু তিনি নিজে কি ভালো করে খান? তিনি নিজে কি তাড়াতাড়ি ঘুমান? তিনি নিজে কি টেনশন মুক্ত? তিনি নিজে কি নিজের শরীরের খেয়াল রাখেন? উত্তর না, একটুও না। মনোবিজ্ঞানে এটিকে বলে প্রজেক্টেড সেলফ কেয়ার। যা তিনি নিজে চান, যা তিনি নিজে পান না, সেটাই তিনি অন্যকে দেন। কারণ অন্যকে যত্ন করার মধ্য দিয়ে তিনি আসলে নিজের অপূর্ণ যত্নটুকু পূরণ করতে চান। তিনি চান কেউ তাকে বলুক তুমি ভালো করে খাও, কেউ তাকে বলুক তুমি বিশ্রাম নাও, কেউ তাকে বলুক তোমার শরীরের কথা ভাবো, কিন্তু কেউ বলে না। তাই তিনি অন্যকে বলেন আর নিজে নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যান। প্লাস ইশারা নম্বর 16, তিনি রান্নায় অসাধারণ যত্ন নেন, কারণ রান্নাই তার প্রেমপত্র। এটি সবচেয়ে সুন্দর ইশারাগুলোর একটি। এটি এমন একটি ইশারা যেটি প্রেম কবিতার মতো। আপনার মা কেন এত যত্ন করে রান্না করেন? কেন প্রতিটি মশলা মেপে দেন? কেন আপনার পছন্দের খাবারটা ঠিক সেভাবে রান্না করেন যেভাবে আপনি পছন্দ করেন? কেন আপনি যদি বলেন আজ মাছের ঝোল খাবো, তিনি দুপুরে ঠিক সেটাই রান্না করেন? কারণ রান্না তার ভালোবাসার ভাষা। প্রতিটি তরকারিতে তিনি তার ভালোবাসা ঢেলে দেন, প্রতিটি রুটিতে তার হৃদয়ের উষ্ণতা থাকে, প্রতিটি ভাতের দানায় তার প্রার্থনা মিশে থাকে। তিনি মুখে বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি। এই শব্দগুলো তার ঠোঁটে আসে কিন্তু বের হয় না, কারণ তিনি বড় হয়েছেন এমন পরিবেশে যেখানে আবেগ প্রকাশ করা লজ্জা, যেখানে ভালোবাসা বলা দুর্বলতা। তাই তিনি রান্না করেন এবং সেই রান্নার মধ্য দিয়ে তিনি প্রতিদিন একটি প্রেমপত্র লেখেন, শব্দহীন প্রেমপত্র। পরের বার যখন মায়ের রান্না খাবেন, শুধু ভালো হয়েছে বলবেন না, তাকে বলুন মা তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই, পৃথিবীর কোনো রেস্তোরাঁর খাবার এর ধারে কাছেও আসবে না। দেখবেন তার চোখে একটু জল চিকচিক করবে, সুখের জল, কৃতজ্ঞতার জল, কারণ কেউ তার প্রেমপত্র পড়তে পেরেছে। ইশারা নম্বর 17, তিনি গল্পের ছলে নিজের কষ্টের কথা বলেন। এটি একটি অত্যন্ত চতুর এবং একই সাথে অত্যন্ত করুণ ইশারা। তিনি সরাসরি বলেন না আমি কষ্ট পাচ্ছি, বরং বলেন পাশের বাড়ির শিউলি আপার কষ্ট দেখলে মনটা খারাপ হয়ে যায়। স্বামী কোনো খেয়াল রাখে না, সন্তানরা বড় হয়ে চলে গেছে, একা একা থাকেন বেচারি। একটু গভীরে শুনুন, তিনি কি সত্যি শিউলি আপার কথা বলছেন, নাকি নিজের কথা বলছেন শিউলি আপার মুখোশ পরে? মনোবিজ্ঞানে এটিকে বলে ইনডিরেক্ট সেলফ ডিসক্লোজার, পরোক্ষ আত্মপ্রকাশ। মানুষ যখন সরাসরি নিজের কষ্ট বলতে পারে না, ভয়ে, লজ্জায় বা অভ্যাসবশত, তখন তৃতীয় পক্ষের গল্পের আড়ালে নিজের কথা বলে। এটি একটি চিৎকার তৃতীয় পক্ষের গলায়। এটি একটি সাহায্যের আবেদন অন্যের গল্পের ছদ্মবেশে। পরের বার যখন তিনি কারো গল্প করবেন, একটু মনোযোগ দিন। সেই গল্পে কি তার নিজের ছায়া দেখতে পাচ্ছেন? সেই গল্পের কষ্ট কি তার নিজের কষ্টের প্রতিধ্বনি? যদি হ্যাঁ, তাহলে তাকে জিজ্ঞেস করুন মা তুমি কি কখনো একা অনুভব করো? তুমি কি কখনো মনে করো কেউ তোমার কথা শুনছে না? হয়তো এই প্রশ্নটিই যথেষ্ট হবে তার বছরের পর বছরের নীরবতা ভাঙতে। তাত ইশারা নম্বর 18, তার দৈনন্দিন অভ্যাসে সূক্ষ্ম পরিবর্তন আসে। এটি সবচেয়ে সূক্ষ্ম ইশারাগুলোর একটি, এবং এটি ধরতে পারলে আপনি বুঝবেন তার মনে কিছু একটা চলছে। হঠাৎ লক্ষ্য করলেন তিনি আগে যেভাবে ঘর গোছাতেন এখন আর সেভাবে গোছান না। আগে যেভাবে চুল আঁচড়াতেন এখন একটু অগোছালো। আগে যেভাবে শাড়ি পরতেন এখন আর সেভাবে পরেন না। আগে যেভাবে মোবাইলে মেসেজ করতেন এখন একটু সংক্ষিপ্ত। আগে হয়তো ফুল তুলতে ভালোবাসতেন, এখন আর তোলেন না। আগে বারান্দায় দাঁড়িয়ে চা খেতেন, এখন ঘরের ভেতরেই থাকেন। এই ছোট ছোট পরিবর্তনগুলো, এগুলো আসলে বড় বড় সংকেত। মনোবিজ্ঞান বলে যখন একজন মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, মেন্টালি এক্সস্টেড, তখন তার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। কারণ সেই ছোট ছোট কাজগুলো করতেও মানসিক শক্তি লাগে, এবং যখন মানসিক শক্তি শেষ হয়ে যায় তখন সেই কাজগুলো আর করা সম্ভব হয় না। এটি বিষণ্ণতার একটি প্রাথমিক লক্ষণ, এবং এটি যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার। তাত ইশারা নম্বর 19, তিনি ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করেন কিন্তু কখনো বলেন না। ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো, হয়তো আপনি কিছু রূঢ় কথা বলেছেন, হয়তো কোনো কথায় তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন। তারপর কি হলো? তিনি চুপ হয়ে গেলেন কিন্তু কাজ করা বন্ধ করেননি।
ঠিকই রান্না করেছেন, ঠিকই খাবার দিয়েছেন, ঠিকই বিছানা পেতে দিয়েছেন, কিন্তু কথা কম, চোখে চোখ কম, একটু দূরত্ব, একটু ঠান্ডা ভাব। তিনি কি রাগ করেছেন? হ্যাঁ, করেছেন, কিন্তু তার রাগটা বিষের মতো নয়, তার রাগটা অভিমানের মতো। তিনি চান আপনি নিজে থেকে এসে বলুন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তিনি চান আপনি বুঝুন আপনি কষ্ট দিয়েছেন, তাকে বলে দিতে হবে না, আপনি নিজে থেকেই বুঝবেন। কিন্তু তিনি কখনো বলবেন না আমাকে ক্ষমা চাও, কারণ তিনি ভাবেন বাধ্য করে পাওয়া ক্ষমা সেটা ক্ষমা নয়, সেটা আনুষ্ঠানিকতা। মনোবিজ্ঞান এটিকে বলে প্যাসিভ কমিউনিকেশন। এই ধরনের মানুষ সরাসরি দাবি করেন না, কিন্তু তাদের আচরণে, নীরবতায়, দূরত্বে সব কথা বলা থাকে। আপনাকে শুধু পড়তে শিখতে হবে। ঝগড়ার পরে অপেক্ষা করবেন না, তার কাছে যান, হাত ধরুন, চোখে চোখ রাখুন, বলুন আমি জানি আমি ভুল করেছি, আমি সত্যিই দুঃখিত। দেখবেন তার সব অভিমান বরফের মতো গলে যাবে এক মুহূর্তে। ইশারা নম্বর 20। তিনি আপনার সাফল্যে খুশি হন, কিন্তু নিজের ব্যর্থতার কথা গোপন রাখেন। আপনার চাকরি হয়েছে, তিনি সবাইকে মিষ্টি খাওয়ান। আপনার পরীক্ষার ফলাফল ভালো, তিনি শুকরিয়া আদায় করেন। আপনার বিয়ে ঠিক হয়েছে, তিনি দিন রাত প্রস্তুতি নেন। কিন্তু তার নিজের জীবন, তার স্বপ্ন কি ছিল? তিনি কি পড়াশোনা করতে চেয়েছিলেন? তিনি কি কোনো পেশায় যেতে চেয়েছিলেন? তিনি কি কিছু হতে চেয়েছিলেন? কেউ জানে না, কেউ জিজ্ঞেস করেনি। এবং তিনি সেই স্বপ্নগুলো কবেই চাপা দিয়ে রেখেছেন। সন্তানের জন্মের সাথে সাথে তার নিজের স্বপ্ন মারা গেছে। মনোবিজ্ঞান বলে এটিকে ভিক্যারিয়াস লিভিং বলে, নিজের জীবন না পেয়ে অন্যের জীবনের মধ্য দিয়ে বেঁচে থাকা। সন্তানের সাফল্যকে নিজের সাফল্য মনে করা, সন্তানের আনন্দকে নিজের আনন্দ মনে করা। এটি সুন্দর কিন্তু করুণ, কারণ তার নিজের কোনো জীবন নেই, তার নিজের কোনো পরিচয় নেই। অমুকের মা, অমুকের স্ত্রী ছাড়া তিনি একটি মানুষ, কিন্তু কেউ তাকে একটি পূর্ণ মানুষ হিসেবে দেখে না। তাকে দেখে শুধু একটি ভূমিকা হিসেবে। মা, স্ত্রী, গৃহিণী, এই ভূমিকার বাইরে তার কোনো অস্তিত্ব নেই। আজ একটু সময় নিন, তাকে জিজ্ঞেস করুন, মা তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? দেখবেন তার চোখে একটু ঝিলিক দেখা যাবে। হয়তো বলবেন আমি শিক্ষিকা হতে চেয়েছিলাম, অথবা আমি গান শিখতে চেয়েছিলাম, অথবা আমি ডাক্তার হতে চেয়েছিলাম। এবং তারপর একটু থেমে যাবেন, বলবেন কিন্তু হলো না। সেই হলো নার পেছনে একটি সম্পূর্ণ জীবন লুকানো আছে, একটি না বলা, না বাঁচা, না পাওয়া জীবন। ইশারা নম্বর 21। তিনি বারবার একই গল্প বলেন, আর আমরা ধৈর্য হারাই। মা এই গল্পটা তো আগেও বলেছ, আবার সেই পুরনো কথা? এটা তো শুনেছি 100 বার। এই কথাগুলো কি আপনি কখনো বলেছেন? হয়তো বলেছেন, আমরা সবাই বলেছি, কারণ তিনি একই গল্প বারবার বলেন। সেই ছোটবেলার কথা, সেই বাবার বাড়ির কথা, সেই বিয়ের দিনের কথা, সেই পুরনো দিনের কথা। কিন্তু কেন তিনি একই গল্প বলেন? মনোবিজ্ঞান বলে একই গল্প বারবার বলার পেছনে 3টি কারণ থাকে। প্রথমত, সেই গল্পটি তার জীবনের সবচেয়ে সুখের স্মৃতি। সেই সময়টা ছিল যখন তিনি সত্যিই সুখী ছিলেন, তাই সেই স্মৃতিতে বারবার ফিরে যান, কারণ বর্তমানে সেই সুখ নেই। দ্বিতীয়ত, সেই গল্পটি তার পরিচয়ের অংশ। সেই গল্পের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন। সেই গল্প বলার মানে, দেখো আমিও একসময় কেউ ছিলাম, আমারও একটা জীবন ছিল। তৃতীয়ত, একাকিত্ব। যখন কথা বলার মানুষ কমে যায়, যখন নতুন কোনো গল্প তৈরি হয় না, যখন জীবন একঘেয়ে, তখন পুরনো গল্পই একমাত্র সম্বল। তাই পরের বার যখন তিনি সেই একই গল্প বলবেন, বিরক্ত হবেন না, ধৈর্য ধরুন, মনোযোগ দিয়ে শুনুন, এমনকি নতুন প্রশ্ন করুন, তারপর কি হলো? সেই সময় তুমি কেমন অনুভব করেছিলে? দেখবেন
তিনি আনন্দিত হবেন, কারণ কেউ তার গল্প শুনতে চাইছে, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে। এবং মনে রাখবেন, একদিন সেই গল্প বলার কেউ থাকবে না, তখন আপনি পৃথিবীর সব কিছু দিয়ে সেই গল্পটা আরেকবার শুনতে চাইবেন। ইশারা নম্বর 22। তিনি রাতে সবার শেষে ঘুমান এবং সকালে সবার আগে জেগে ওঠেন। এটি শেষ থেকে দ্বিতীয় ইশারা, কিন্তু এটি সবচেয়ে নীরব আত্মত্যাগের প্রতীক। সকাল 5টা, ফজরের আজান হচ্ছে, পুরো বাড়ি ঘুমিয়ে আছে, কিন্তু তিনি উঠে গেছেন, চুলা জ্বালিয়েছেন, চা পানি করছেন, নাস্তা তৈরি করছেন, সন্তানের টিফিন বানাচ্ছেন, স্বামীর জামা ইস্ত্রি করছেন। আর রাত 11টা, 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি এখনো জেগে আছেন। রান্নাঘর গোছাচ্ছেন, পরের দিনের রান্নার প্রস্তুতি নিচ্ছেন, দরজা জানালা বন্ধ করছেন, মশারি টাঙাচ্ছেন। প্রতিদিন, বছরের পর বছর ধরে। কোনো ছুটি নেই, কোনো উইকেন্ড নেই, কোনো আজ আমি রেস্ট নেব নেই। মনোবিজ্ঞান এটিকে বলে ইনভিজিবল লেবার, অদৃশ্য শ্রম। এটি সেই শ্রম যেটা কেউ দেখে না, কেউ স্বীকার করে না, কেউ ধন্যবাদ দেয় না। কিন্তু এই শ্রম ছাড়া সংসার চলে না, পরিবার চলে না, কারো জীবন চলে না। তিনি কখনো বলেন না আমি ক্লান্ত, কখনো বলেন না আমারও বিশ্রাম দরকার, কারণ তিনি জানেন তিনি থামলে সব থামবে, তাই তিনি থামেন না। এমনকি অসুস্থ থাকলেও থামেন না। আজ একটি কাজ করুন, তাকে বলুন আজ তুমি বিশ্রাম নাও, বাকি সব আমরা সামলাবো। দেখবেন তিনি প্রথমে অবিশ্বাস করবেন, বলবেন না না আমি পারব। কিন্তু আপনি জোর করুন, তাকে সত্যিই বিশ্রাম দিন, কারণ তার শরীর ক্লান্ত, তার হাড় ব্যথায় কাতরাচ্ছে, তার চোখ ঘুমের জন্য কাঁদছে। ইশারা নম্বর 23। তিনি বলেন আমি ঠিক আছি, এবং এটিই তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যা। আমরা এসে পৌঁছেছি শেষ ইশারায়, 23 নম্বর ইশারা। এবং এটি শুধু একটি ইশারা নয়, এটি একটি সমুদ্র, একটি মহাসমুদ্র, যেখানে একজন নারীর সমস্ত জীবন, সমস্ত কষ্ট, সমস্ত ত্যাগ, সমস্ত না বলা কথা ডুবে আছে। আমি ঠিক আছি। 3টি শব্দ, ছোট্ট একটি বাক্য, কিন্তু এই 3টি শব্দের পেছনে যে মহাকাব্য লুকানো আছে সেটা লিখতে গেলে 1000 পাতাও শেষ হবে না। তিনি বলেন আমি ঠিক আছি, কিন্তু তার শরীরে ব্যথা আছে, তার পায়ের গোড়ালি ফেটে গেছে, তার হাতের আঙুলে রান্নার তেলের দাগ, তার পিঠে দীর্ঘদিনের ব্যথা, তার চোখে ঘুমের ঘাটতি, কিন্তু তিনি ঠিক আছেন। তার মনে কষ্ট আছে, স্বামীর উদাসীনতা, সন্তানের অবহেলা, সমাজের চাপ, নিজের স্বপ্নের মৃত্যু, কিন্তু তিনি ঠিক আছেন। তার হৃদয় ভাঙা, বছরের পর বছরের চাপা কান্না, না পাওয়া ভালোবাসা, না শোনা কথা, না বোঝা অনুভূতি, কিন্তু তিনি ঠিক আছেন। কারণ তিনি জানেন ঠিক নেই বললে কিছু বদলাবে না, কেউ কিছু করবে না, বরং মানুষ বিরক্ত হবে, মানুষ বলবে সব সময় অভিযোগ, মানুষ বলবে এত কষ্ট কিসের, খাচ্ছ তো, থাকছ তো। তাই তিনি হাসেন, আমি ঠিক আছি বলেন, এবং দিনের পর দিন বুকের ভেতরে একটু একটু করে মরে যান। কিন্তু তার আমি ঠিক আছির আসল অনুবাদ কি? আমি আপনাকে বলি, আমি ঠিক নেই, আমি ক্লান্ত, আমি একা, আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি, আমার কষ্ট হচ্ছে, আমার কেউ নেই যাকে বলতে পারি, আমার কেউ নেই যে শুনবে, আমার কেউ নেই যে বুঝবে। তাই আমি ঠিক আছি, কারণ ঠিক আছি বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এটি পৃথিবীর সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বিপজ্জনক মিথ্যা, কারণ এই মিথ্যার আড়ালে একজন মানুষ ধীরে ধীরে নিভে যান। কেউ জানে না, কেউ বোঝে না, আর যেদিন সবাই বোঝে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যায়।
প্রিয় দর্শক, আজ আমরা 23টি ইশারা দেখলাম। 23টি নীরব, গোপন, অদৃশ্য ইশারা, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিদিন দেন, কিন্তু মুখে কিছু বলেন না। তারা ব্যস্ত থাকেন কষ্ট লুকাতে, তারা হাসেন কান্না ঢাকতে, তারা রান্না করেন ভালোবাসা জানাতে, তারা একই গল্প বলেন, কেউ শুনুক বলে। তারা ঠিক আছে বলেন, কারণ ঠিক নেই বলার কেউ নেই। আর আমরা এই ইশারাগুলো দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না, কারণ আমরা ব্যস্ত নিজের কাজে, নিজের জগতে, নিজের মোবাইলে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে একটু চেষ্টা করুন, আপনার জীবনের সেই নারীটির দিকে একটু মনোযোগ দিন, তার চোখের দিকে তাকান, তার নীরবতাকে পড়ুন, তার ইশারাগুলোকে চিনুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কাছে গিয়ে বলুন, তোমাকে সবসময় ঠিক থাকতে হবে না, তুমি না ঠিকও থাকতে পারো, তুমি কাঁদতে পারো, তুমি ক্লান্ত হতে পারো, তুমি থামতে পারো। আমি আছি, এবং আমি তোমাকে শুনব, তোমাকে বুঝব, তোমার পাশে থাকব। এই একটি কথা তার জীবনে যে পরিবর্তন আনবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে বোঝা, ভালোবাসা মানে ইশারা পড়তে পারা, ভালোবাসা মানে যখন সে ঠিক আছে বলে, তখন বুঝতে পারা সে ঠিক নেই, এবং সেই মুহূর্তে তার পাশে থাকা। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে একটি কাজ করুন, শুধু একটি লাইক বাটনে চাপ দিন, শুধু একটি চাপ। এটি আমাকে বলবে আপনি অনুভব করেছেন। তারপর কমেন্টে লিখুন এই 23টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, কোন ইশারাটি আপনি আপনার মা, স্ত্রী বা বোনের মধ্যে দেখেছেন। লিখুন, আমি পড়ব, প্রতিটি কমেন্ট পড়ব। এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যিনি হয়তো কোনো নারীর নীরব ইশারা বুঝতে পারছেন না। হয়তো আপনার একটি শেয়ার একটি সম্পর্ক বাঁচাবে, একটি মাকে একটু সান্ত্বনা দেবে, একটি হৃদয়কে একটু হালকা করবে। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, বেলটি টিপুন, সব বিজ্ঞপ্তি চালু করুন। কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের গভীর, আবেগময়, মনস্তাত্ত্বিক কন্টেন্ট নিয়ে আসি, যেগুলো আপনাকে মানুষ চিনতে শেখাবে, সম্পর্ক বুঝতে শেখাবে এবং জীবনকে আরও গভীরভাবে অনুভব করতে শেখাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার পাশের মানুষটিকে একটু সময় দিন, একটু ভালোবাসুন, একটু বুঝুন। কারণ জীবন খুব ছোট, এবং কিছু ইশারা সময় থাকতে না বুঝলে সারা জীবন অনুশোচনায় পড়তে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং আপনার মায়ের খেয়াল রাখুন। ধন্যবাদ।